শেষ পর্যন্ত ইডির জালে পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিসি ছিলেন তিনি, আগে কালীঘাট থানার ওসি ছিলেন তিনি। ইডির জেরায় মুখ খুলবেন কি শান্তনু? সত্যি কথা কি তিনি বলবেন? সত্যি বললে কালীঘাটের প্রভাবশালীদের বিপদ কতটা বাড়বে? শান্তনু সিন্ডিকেটে কলকাতা এবং রাজ্য পুলিশের আর কারা জড়িত রয়েছেন, এই সমস্ত তথ্যের সন্ধান চালানো হচ্ছে। সঙ্গে আর্থিক কেলেঙ্কারিতে কিভাবে জড়িত রয়েছেন তারা, সেই বিষয়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেষ পর্যন্ত ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, তাকে 5 বার ডাকা হয়েছিল, তিনি তল বেরিয়ে যান। শেষে গতকাল ইডির দপ্তরে যান শান্তনু সিনহা বিশ্বাস এবং তারপর গ্রেপ্তার করা হয় তাকে রাতের দিকে। দীর্ঘক্ষণ জেরার পর একাধিক ক্ষেত্রে অসঙ্গতি থাকবার জন্য গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের এই ডিসি এবং প্রাক্তন কালীঘাট থানার ওসিকে। সত্যজিৎ মুখার্জি, চিফ রিপোর্টার, আমাদের সঙ্গে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, জানতে চাইব যে এবার তো ইনভেস্টিগেশন হবে ডেফিনেটলি, এবং ইডি আর্থিক যে লিঙ্কগুলো সেগুলো খুঁজে বার করবার চেষ্টা করবেন। আর কি কি তথ্য পাওয়া যেতে পারে এই শান্তনু সিনহা বিশ্বাস অর্থাৎ কালীঘাট থানার প্রাক্তন ওসি এবং কলকাতা পুলিশের ডিসির কাছ থেকে? দেখো, যখন আমরা নিউজ রুম করছি, জেরোয়ার করছি, তুমি একদম সঠিকভাবে যে তথ্যটা দর্শকদের সামনে তুলে ধরছো যে কীভাবে এই মানি ট্রি বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে গিয়ে সেখান থেকে রুটটা বার করার চেষ্টা করবেন, এটি করতে একদম সঠিক এবং সঠিকভাবে তথ্য তুমি তুলে ধরলে যে বিষয়টা উঠে আসবে যে তুমি বলছো কালীঘাট থানার প্রাক্তন ওসি, বর্তমানে ডিসি, সবটার মধ্যে একটা জল বলে এডি কর্তারা জানতে পারছেন। একটু আমি বলে নেবো দর্শকদের জন্য যে আগে সিস্টেমটা কি, কারণ কলকাতা পুলিশের ডিসি হওয়া অর্থাৎ এসি থেকে ডিসি হওয়ার জন্য 7টি পোস্ট রিজার্ভ থাকে, অর্থাৎ একদম প্রভাবশালীদের মনোনীত হলেই হয়তো এক্ষেত্রে নাম মনোনীত হয় বলে অনেকে মনে করেন, এবং শান্তনু সিনহা বিশ্বাস সেই দুর্লভ অভিজ্ঞতা বা দুর্লভ সম্মানটি পেয়েছিলেন। এবং শান্তনু সিনহা বিশ্বাস তিনি দীর্ঘদিন ধরে একেবারে কালীঘাটের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু এই তথ্যটা নতুন নয়, কিন্তু যে তথ্যগুলো নতুন আসবে সেটা মারাত্মকভাবে সামনে উঠে আসছে যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি, তাকে যখন তার বিরুদ্ধে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারের মূল বিষয়টা হলো যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো সেই অভিযোগটা হলো বেআইনিভাবে জমি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগ। এবং এই অভিযোগে ইতিমধ্যেই জয় এস কামদার যে প্রমোটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রে যে তথ্য আমরা জানতে পারছি যে জয় কামদারের বয়ানে লুকিয়ে আছে অনেক বিস্ফোরক তথ্য যা শান্তনুবাবুর বিরুদ্ধে যাচ্ছে এবং একাধিক প্রভাবশালীর বিরুদ্ধে যাচ্ছে। এবং ইডি সূত্র বলছে যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি কি করেছিলেন মারাত্মক কাজ অনেকগুলো, যেগুলো খুব সংক্ষেপে বললেও অনেক একটা বড় ছবি হতে পারে। তা হলো যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সমস্ত ওসি এবং ডিসি বিভিন্ন থানার তাদেরকে নিয়ে, অর্থাৎ সকলকে নিয়ে নয়, কিছু যারা ইন্টারেস্টেড ছিলেন, একটা সিন্ডিকেট, পিরামিডিক্যাল স্ট্রাকচারে একটা সিন্ডিকেট তিনি ফর্ম করেছিলেন এবং তার মাথায় তিনি নিজে বসেছিলেন। এই সিন্ডিকেটের কাজ ছিল কলকাতা শহর, কলকাতার সংলগ্ন অংশ অর্থাৎ তিলজলা বা পূর্ব দিক যেগুলো আছে, এম বাইপাস সংলগ্ন এক্সটেন্ডেড পার্ট যেগুলো, এর পাশাপাশি সংলগ্ন শহরের যে অংশগুলো আছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় লাভজনক জমিকে জোর করে দখল করো, বেআইনিভাবে দখল করো এবং সেখানে থেকে তোলাবাজি করো, সেখানে প্রমোটিং করো। এবং এক্ষেত্রে সরাসরি ওসি আইসিদের নামিয়ে দেওয়ার কাজ করতেন শান্তনু সিনহা বিশ্বাস, এই ধৃত অফিসার অর্থাৎ কলকাতা পুলিশের উপনগরপাল বা ডেপুটি কমিশনার। এবং তার পাশাপাশি এই সিন্ডিকেটটা ফর্ম করতে গিয়ে তিনি একাধিক রাজনৈতিক নেতার সমর্থন নিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে, যেখানে যেমন প্রয়োজন হয়েছিল, ওপর থেকে যেরকম নির্দেশ তার কাছে এসেছিল। এছাড়া এই শান্তনু সিনহা বিশ্বাস শুধুমাত্র এই অভিযোগে অভিযুক্ত নয়, তার বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ রয়েছে, সেটা দিল্লির প্রবর্তন ভবন অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মূল দপ্তরে সেখানে অভিযোগ দায়ের রয়েছে, তাকে সেখানেও যেতে হবে। এছাড়া তার ছেলেকে এনআরআই কোটায় তিনি বেআইনিভাবে ভর্তি করেছিলেন মেডিকেলে, তাকেও এ ব্যাপারে তলব করা হয়েছে। অর্থাৎ এনআরআই কোটা নিয়ম হচ্ছে যে বিদেশ থেকে একজন ব্যক্তি তিনি অর্থ সাহায্য করবেন এখানে এবং কেউ একজন ভর্তি হবেন, কিন্তু তার পরিবর্তে এখানের কাউকে বা নিজের থেকে অর্থ নিয়ে সেই অর্থ হাওয়ালার মাধ্যমে বিদেশ থেকে ঘুরিয়ে দিয়ে ছেলেকে ভর্তি করানো হয়েছিল। এই কেস তার বিরুদ্ধে রয়েছে। এবার যে বিষয়টা বলে রাখার প্রয়োজন তোমাকে বলবো যে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে তো সরকারি পোস্টকে ব্যবহার করে জমি দখলের অভিযোগ রয়েছে, তার পাশাপাশি গড়িয়াহাটে তিনি তার যে আত্মীয় স্বজন
2টি জমির খোঁজ পাওয়া গেছে আপাতভাবে, তার আত্মীয়দের জমি, সেগুলোকে দখল করে 2 ছেলের নামে তিনি করে দিয়েছেন। অর্থাৎ একদম সোনায় সোহাগা দুর্নীতির চূড়ান্ত অংশে বসে আছেন এই ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার। এবার যে প্রশ্ন তোমাকে বলবো যে শান্তনু সিনহা বিশ্বাস এই যে রাজ্য জুড়ে যে সিন্ডিকেটটা ফর্ম করলেন তার সূত্রটা কোথায়, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সূত্রটা হলো 2020 সালের 30শে অগস্ট শান্তনু সিনহা বিশ্বাস ম্যাডাম বলতেন, হ্যাঁ ম্যাডামই বলো দস্তুর, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ম্যাডাম বলাটা দস্তুর, পুলিশে ঠিকই বলেছেন। সেই ম্যাডাম একটি পোস্ট ক্রিয়েট করলেন নোডাল অফিসারের, এবং শান্তনু সিনহা বিশ্বাসকে সেই নোডাল অফিসার করে দেওয়া হলো। কি কাজ ছিল? তিনি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বিভিন্ন ওয়েলফেয়ারের দিকটা দেখবেন, অর্থাৎ পুলিশের সুখ দুঃখে তিনি সঙ্গী থাকবেন। কিন্তু আলটিমেটলি কী করলেন, যেটা বলা হয়েছিল না সেই কাজটা করলেন। অর্থাৎ লিখিতভাবে একটা পোস্ট মোড়কে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আনঅফিসিয়ালি শান্তনু সিনহা বিশ্বাসের ওপর একটা নির্দেশ হয়তো ছিল বলে ইডি কর্তারা মনে করছেন। এবং সেই অলিখিত নির্দেশকে হাতিয়ার করেই তিনি রাজ্য জুড়ে জমি দখল, বেআইনি প্রমোটিং শুরু করলেন, যেখানে সোনাপাপ্পুর নাম রয়েছে, তৃণমূল নেতা দেবাশিস কুমারের নাম রয়েছে, প্রত্যেকেই লিস্টে আছেন। এবং প্রত্যেককেই তলব করে না পাওয়া গেলে নির্দিষ্ট পদ্ধতিতে নিয়ে আসা হবে, যেভাবে এই শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে আসা হয়েছে। এবং জয়েশ কামদার, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আবার জয়েশ কামদারের ভূমিকাটা কি? জয়েশ কামদারের ভূমিকাটা যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জানতে পারছেন যে কালীঘাটের একাধিক প্রভাবশালী, আমরা স্ক্রিনে একে একে রাখবো, তাদের সঙ্গে যৌথভাবে তিনি ব্যবসা করতেন। কালীঘাট চত্বরের বিভিন্ন যে অশক্ত পরিবার, যাদের জমি ঠেকানোর ক্ষমতা নেই, সেখানে গিয়ে চমকে ধমকে জমি দখল করত একটি নির্দিষ্ট পরিবার, এবং সেই পরিবারের সদস্যদের সঙ্গে মিলে এই জয়েশ কামদার তিনি কালীঘাট জুড়ে বেআইনি প্রমোটিং করতেন। এবং এই জয়েশ কামদারের সঙ্গে পরে একই সিন্ডিকেটে নাম লিখেছিলেন শান্তনু সিংহ বিশ্বাস। অর্থাৎ কালীঘাটের প্রভাবশালী পরিবার এবং শান্তনু সিনহা বিশ্বাস সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন পেঁয়াজের খোসার মতো খোসা ছাড়াবেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা। এবার যেটা বলার প্রয়োজন যে এই শান্তনু সিনহা বিশ্বাসের ক্ষমতাটা একটু বাংলার দর্শকদের জানা উচিত। সেটা হলো 2025-এর 31শে অগস্ট শান্তনু সিনহা বিশ্বাসের রিটায়ারমেন্ট হয়ে যায়। তিনি অবসর গ্রহণের দিন ছিল তার 2025-এর 31 অগস্ট। কিন্তু আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব, ইলেকশন কমিশনের কাছে সেই তথ্য পাঠানো হয়েছিল অভিযোগ আকারে। এবং তারপরে তিনি কিন্তু অবসর নেননি, তিনি ওই অদৃশ্য ম্যাডামের হাতের জন্য তিনি থেকে যান, এবং তিনি ওএসডিও হননি। ওএসডিও মানে অফিসার অন স্পেশাল ডিউটি, অর্থাৎ তাকে পেনশনার হতে হবে, পেনশন স্কিমে আসতে হবে, তিনি পেনশন রিফিউজ করেছিলেন। আবারও বলছি, একজন সরকারি অফিসার সারা জীবন ওয়েট করে থাকেন তার পিএফ ফান্ডের জন্য, তার গ্র্যাচুইটির জন্য, তার যে পেনশনের জন্য। শান্তনু সিনহা বিশ্বাস 31 আগস্ট 2025 তার রিটায়ারমেন্ট হয়ে যায়। তিনি পেনশন রিফিউজ করেছিলেন। পরিবর্তে তিনি রেগুলার অফিসার হিসেবে, ডিসি হিসেবেই কার্যনির্বাহী বা কার্য পরিচালনা করতে থাকেন ওই কালীঘাটে বসে। এবং তার ক্ষমতা এতটাই বেশি, কলকাতা পুলিশের অন্দরমহলে কান পাতলে সেই তথ্য আজও শোনা যায় যে একজন ওএসডি, যার অফিস কলকাতা পুলিশের সদর দপ্তরের ভেতরেই ছিল, শান্তনু সিনহা বিশ্বাস যান, তিনি একদম সোজা গিয়ে সেখানে তালা আটকে দিয়ে আসেন, এবং সেই তালা খোলার সাহস কোনো অফিসার দেখেননি। এবং এটা তো সকলেই জানেন, যে তথ্য ইডি কর্তারাও জানার চেষ্টা করছেন, সিবিআইও জানার চেষ্টা হচ্ছে, যে কলকাতা পুলিশে কোনো লিস্ট তৈরি হলে একটা নির্দেশ ছিল এর আগে, অর্থাৎ আগের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশ মন্ত্রী ছিলেন সেই সময় সরকারের নির্দেশ ছিল যে লিস্টটি হোক, যে প্রমোশনই হোক, যে সিপি করুন, শান্তনু সিনহা বিশ্বাসকে না দেখিয়ে সেটাকে চূড়ান্ত করা যাবে না। দেবাশিস, এই পরিমাণ ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি শান্তনু সিনহা বিশ্বাস, যে প্রশ্ন উঠছে যে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে প্রভাবশালী মহলের যোগ, তার সঙ্গে জয়েশ কামদার তার বিজনেস পার্টনার, যেই জয়েশ কামদারের সঙ্গে কালীঘাটের প্রভাবশালী পরিবারের সদস্যদের যৌথ ব্যবসা, সেই নথি ইতিমধ্যে ইডির হাতে ইডি কর্তারা পেয়ে গেছেন। তাহলে যে প্রশ্ন যে এবার শান্তনু সিনহা বিশ্বাস মুখ খুললে কালীঘাটের পরিবারের সদস্যদের কতটা বিপদ বাড়বে, কতটা বড় বিপদ বাড়তে পারে, এই প্রশ্ন বিভিন্ন মহলে ঘুরছে। এবং এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য ইডি কর্তারা পেয়েছেন দেবাশিস, তা হলো যে এই যে বিজনেসটা করা হতো বেআইনিভাবে, জমি দখল, জমি লুট করার বিজনেস, সেই বিজনেসের তথ্য তালাশ করতে গিয়ে ইডি কর্তারা দক্ষিণ কলকাতার বাসিন্দা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যিনি নাগরিক পরিষেবার সঙ্গে এখনও পর্যন্ত যুক্ত রয়েছেন বলে একাধিক তথ্য বলছে, সেই প্রাক্তন মন্ত্রীর নাম ইতিমধ্যে ইডির খাতায় চলে এসছে। এবং শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গেও তিনি কো পার্টনার হিসেবে বিভিন্ন অংশে কাজ করেছেন, যেহেতু তিনি একটা সেলফ বিজনেস সেন্টার তৈরি করেছিলেন। এবং তিনি যে তথ্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা পাচ্ছেন, যে একইভাবে যেভাবে শান্তনু সিনহা বিশ্বাস ভয় দেখে জমি দখল করতেন, এই
প্রাক্তন মন্ত্রী তিনি ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করেছেন গায়ের জোরে। একেবারে আমি তোমার কাছে আসবো সত্যজিৎ চিফ রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। সত্যজিৎ সঙ্গে থাকো, আমার সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। নজরুল সাহেব, আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আমি দেবাশিস স্টুডিও থেকে রয়েছি। যেটা জানতে চাইবে যে শান্তনু সিনহা বিশ্বাসকে ইনভেস্টিগেট কিভাবে করা হবে এবং শান্তনু সিনহা বিশ্বাসকে ইনভেস্টিগেশনের মাধ্যমে কোন কোন তথ্য সামনে আসতে পারে, আগামী দিনে কারা বিপদে পড়তে পারেন? দেখুন, শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে ঢুকেছিল। তারপরে ইতিমধ্যে তার রিটায়ারমেন্টের বয়স হয়ে গিয়েছে, তাকে এক্সটেনশনে রাখা হয়েছিল। তার কীর্তিকলাপের সঙ্গে মমতা ব্যানার্জির কীর্তিকলাপ জড়িত। দেখুন, তিনি 2022 সালে মমতা ব্যানার্জিকে মা বলে ভিডিও করেছেন। 2025 সালে মমতা ব্যানার্জি কালীঘাট থানার ওসিকে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয়ের কাজ দিয়েছে। উপরেতে আছে হোম সেক্রেটারি, তো হোম সেক্রেটারি সমন্বয় করবে না, এই কালীঘাটের ওসি করবে। তার মানে কি, তাকে প্রচার দিয়ে এমন জায়গায় রাখা যাতে তিনি টাকা তুলতে পারেন এবং মমতা ব্যানার্জিকে দিতে পারেন। আবার 26 সালে আপনারা জানেন যে উনি আবেদন জানিয়েছিলেন যে মমতা ব্যানার্জিকে যাতে ভোটে ক্ষমতায় রাখা হয়। তো যে কোনো সরকারি কর্মচারীর পক্ষে তো এটা করা যায় না, এরপরে তার চাকরি থাকার কথা নয়। কিন্তু যেহেতু তিনি মমতা ব্যানার্জির পরামর্শ মতো কাজ করেছেন, সেই জন্য তার চাকরিটা বেঁচে আছে। এবং সম্প্রতি যেটা সোনাপাড় তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে যে তিনি জমি দখল করেছেন, তা মানে অপরাধের অর্থের লেনদেন করেছে হাওলার সঙ্গে যুক্ত। এই বেহালাতে সান এন্টারপ্রাইজের ওই জয় কামদার। একটি প্রশ্ন করব যে আপনি জমি দখলের কথা বলছেন, নজরুল ইসলাম সাহেব একটি প্রশ্ন, আপনি জমি দখলের কথা বলছেন, এখানে জয় এস কামদার যার বয়ানে শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে এসছে, তিনি হাড়িটা ভেঙেছেন। আবার আমরা স্ক্রিনে ছবি রাখবো যে জয়েশ কামদার, তার সঙ্গে কালীঘাটের প্রভাবশালীদের একই সঙ্গে ব্যবসা, কালীঘাটে জমি দখল করতেন তারা। ফলে এই যে জয়েশ কামদার, শান্তনু সিনহা বিশ্বাস এবং কালীঘাটের প্রভাবশালী সব কি মিলেমিশে একাকার এই তোলাবাজির অভিযোগে বিদ্ধ কি এবার কালীঘাট হবে? আমি বুঝতে পারলাম না আপনার প্রশ্ন। যে জয়েশ কামদার, যে ইতিমধ্যে ধৃত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে, এবং তার পাশাপাশি এই জয়েশ কামদারের বয়ানে উঠে এসেছে শান্তনু সিনহা বিশ্বাসের নাম, এবং জয়েশ কামদারের সঙ্গে কালীঘাটের প্রভাবশালীদের একসঙ্গে যৌথ ব্যবসার নথি ইডির হাতে এসছে। ফলে এবার তোলাবাজির অভিযোগ কি সরাসরি বিদ্ধ করছে কালীঘাটের প্রভাবশালী মহলকে? অবশ্যই। দেখুন, এই শান্তনু সিনহা বিশ্বাসের যে সম্পত্তি আছে, আপনাদের গণমাধ্যমে যেটা দেখিয়েছেন, নিজের পান রোডের বাড়ি ছাড়াও অন্য বিল্ডিং এ 5টা ফ্ল্যাট সাবমিনিস্ট্রেটরে জয়েন করে তিনি কত কোটি টাকা রোজগার করেছেন। এটা তো আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পত্তি। তারপরে এই যে জমি দখল করে সেখানে বেআইনি ভাবে বাড়ি করা, অপরাধের অর্থের লেনদেন করা, এগুলো তো মারাত্মক অপরাধ। এতে তার সাজা হওয়াই উচিত, সঙ্গে সাজা হওয়া উচিত যার মানে ক্ষমতায় তিনি এইসব অপরাধ করেছেন। বলুন। আমরা একটা ইনফরমেশন সাহেব আপনাকে জানাবো যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে আর একটা তথ্য পেয়েছে, সেই তথ্যটি হলো যেটা কিছু আগে আমরা বলেছিলাম, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত, ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখলের অভিযোগ তার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাতে এসছে। এবং প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি ওয়াকফ বোর্ডের প্রপার্টি তিনি সরাসরি দখল করে তা তুলে দিয়েছেন একটি রিয়েল এস্টেট কোম্পানিকে, যেই রিয়েল এস্টেট সংস্থা ইতিমধ্যে ইডি কর্তারা হানা দিয়েছেন, তল্লাশি করেছেন। সেখান থেকে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী এবং কালীঘাট ঘনিষ্ঠ এই প্রভাবশালীর নাম পাওয়া গেছে, যার সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের একটা যৌথ পার্টনারশিপও আছে। এবং ইডি কর্তারা জানতে পারছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী, তার যাবতীয় ইনভেস্টমেন্ট দুবাইতে রয়েছে, তার মেয়ে সেটি দেখাশোনা করছেন, এবং একটি চেইন রেস্টুরেন্ট, বিরিয়ানি রেস্টুরেন্ট, সেখানে ইনভেস্টমেন্ট আছে। আপনি দীর্ঘদিন পুলিশের ব্যাপার বিভিন্ন বিষয়ে দেখেছেন, তদন্ত খুব কাছ থেকে দেখেছেন। ফলে শান্তনু সিনহা বিশ্বাসের পরে রাজ্যের এই একাধিক যারা প্রভাবশালী মন্ত্রী বা প্রাক্তন মন্ত্রী, তাদের তলবের সম্ভাবনা কতটা তীব্র হচ্ছে সাহেব? তাদের সম্ভাবনা অনেক বেশি, কারণ সেই মন্ত্রীদের হয়েই এই শান্তনু কাজ করতেন। না হলে একজন সাব ইন্সপেক্টর হিসেবে ঢুকেছিলেন এবং কালীঘাট থানার ওসি হওয়ার সুবাদে
তিনি যখন প্রমোশন পেয়ে গেছে তখনও ওখানে ছিলেন। ওই একটাই কারণে ওখানে রাখা যে তিনি এই টাকাগুলো তুলতে পারবেন এবং এই রাজ্যের সর্বোচ্চ নেত্রী এবং অন্যান্য নেতা মন্ত্রীদের দিতে পারবে। তো তার তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত হবে যাদের যাদের সঙ্গে নিয়ে তিনি অপরাধ করতেন তাদেরকেও ধরা এবং ভিতরে পোড়া। বলুন। একটা বিষয় উঠে আসছে যে শান্তনু সিনহা বিশ্বাস তার রিটায়ারমেন্ট হয়ে গেছে, তারপর তিনি রেগুলার সার্ভিসে রয়েছেন। আপনি দীর্ঘদিন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সামলেছেন, এটা কি আইনি না বেআইনি? 25 সালে রিটায়ারমেন্ট হয়ে গেছিল, উনাকে পুনরায় নিয়োগ করে রাখা হয়েছে কারণ যে টাকা তোলে, যে অপরাধ করে, সেটা তো আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে খুবই সম্পদ। তো শান্তনু সেরকম সম্পদ ছিলেন। তো এই তাকে সম্পদ যারা করেছেন তাদের সম্পত্তিও প্রয়োগ করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তাদেরকেও ভিতরে পড়া উচিত। বলুন। সাহেব, একটা বিষয় জিজ্ঞেস করবো যে আপনি দীর্ঘদিন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, আপনারা যে কোনো ক্ষেত্রেই যারা মন্ত্রী হন তাদের স্যার অথবা ম্যাডাম বলে থাকেন। শান্তনুবাবুও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ম্যাডাম বলতেন, পরে বিভিন্ন মঞ্চে মা বলেছেন। ফলে শান্তনু সিনহা বিশ্বাস ওসি থেকে ডিসি হয়ে গেলেন আর মুখ্যমন্ত্রী ম্যাডাম থেকে মা হয়ে গেলেন, দুটোর মধ্যে কোনো মিল খুঁজে পান? দেখুন, যার নাম বলছেন তিনি হওয়ার পর নিজের মাকে কোনোদিন মা বলেছেন এরকম কথা তো আমরা শুনিনি। কিন্তু মমতা ব্যানার্জিকে তিনি মা বলছেন এবং মমতা ব্যানার্জিকে তিনি ক্ষমতায় রাখার জন্য বলছেন। তো মমতা ব্যানার্জি তো ক্ষমতায় থাকলেন না, উল্টো তাকে ভিতরে যেতে হলো। এরপর যে সাজা হবে সেটা মমতা ব্যানার্জির হওয়া উচিত। বলুন। হ্যাঁ, আমি একথাই বলছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা সমিতিতে গিয়ে ওয়েলফেয়ার প্রোগ্রামে গিয়ে শান্তনু মা বলতেন, এটা জনশ্রুত আর কি, শোনাই যায়। এবং যে শুধু মা না, আপনারা চ্যানেলে যেটা দেখিয়েছেন যে তাকে যাতে ভোটে ক্ষমতায় রাখা হয় সে আবেদন আছে। কোনো সরকারি এটা কি সম্ভব? আমি বলুন না, একজন পুলিশ অফিসার যিনি শপথ নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন মানুষের সুখ দুঃখ, মানুষের অপরাধ এই সমস্ত নিয়ন্ত্রণ করার জন্য, তিনি একজন রাজনৈতিক নেত্রীর জন্য কি করে সওয়াল করেন? এটা তো আপনাদের কোড অফ কন্ডাক্টের এথিক্সের বিরোধী বলেই মনে হয়, তাই কি? কোড অফ কন্ডাক্ট বলে না, কন্ডাক্ট রুলস বলে। আমাদের যে সার্ভিস কন্ডাক্ট রুলস আছে তাতে খুব পরিষ্কার বলা আছে যে শুধু পুলিশ না, যে কোনো সরকারি কর্মচারী কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে পারবে না। তিনি এটা করেছেন কারণ তার মাথায় রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত আছে, সেই জন্য এরকম করার পরেও তার চাকরি আছে এবং এই জন্যেই তাকে এখন হাজতে যেতে হচ্ছে এবং হয়তো জেলেও যাবেন। এবং আমার ধারণা যে তার অপরাধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীও হাজতে যেতে হতে পারে, জেলে যেতে হতে পারে। বলুন। এটা কি মানে আপনারা প্রশ্ন করব যে এই শান্তনু সিনহা বিশ্বাস যে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন, তার পরিবারের সদস্যদের নামে বানিয়েছেন, এটা কি এ সম্পর্কে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না? মানে কি হতে পারে এক্ষেত্রে? মুখ্যমন্ত্রী তো চোখ নাই কান নাই এরকম আমরা শুনিনি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন। অতএব তার প্রশ্রয়ে অপরাধগুলো হতো এবং সে টাকার ভাগ যেত, তো তিনি জানবেন না এটা হয় নাকি? এই যে নিয়োগ দুর্নীতিতে তিনি যে জানতেন সেটা তো তার দলের মুখপাত্রই বলেছে। তো এখানেও তিনি জানতেন, তিনি না জানলে তো অপরাধী হতো না। বলুন। ঠিক ঠিক একদম দেবাশিস, যেটা প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলাম সাহেব বলছিলেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী সবটা জানতেন এবং এই যে শান্তনু সিনহা বিশ্বাসের যে কোটি কোটি টাকার দুর্নীতি তার সম্মুখ বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। যদি তাই হয় সত্যজিৎ, যদি তাই হয় তাহলে কিন্তু তদন্ত এবার একটা ইন্টারেস্টিং জায়গায় যাবে, যেখানে যেরকমটা তুমি বলছিলে যে কালীঘাটে অনেক প্রভাবশালীর পর্দা ফাঁস হয়ে যেতে পারে, সেই জায়গার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। সত্যি তুমি সঙ্গে থাকো, একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে জিরো আর আবার ফিরে আসছি। নজরুল ইসলাম সাহেব মাত্র বললেন যে একই দোষে দোষী তার ম্যাডাম অব দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যাবে কিনা,
বা কালীঘাট পর্যন্ত কি হবে, কালীঘাট অবধি সেই গেট পাস হবে কিনা সেটা তো পরবর্তী প্রশ্ন। কিন্তু এটা ইন্টারেস্টিং সাবজেক্ট যে শান্তনু সিনহা বিশ্বাস 5টি নোটিশ তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা করেছিলেন, কিন্তু যাচ্ছিলেন না। তিনি ছিলেন কোথায়? যে তথ্য বিভিন্ন এজেন্সি সূত্রে আমরা জানতে পারছি যে তার আপাত ঠিকানা ছিল ওপরতলার নির্দেশে 188A শান্তিনিকেতনের বিল্ডিংটি। এটা আশ্চর্যজনক হলো সত্যি, এবং আমরা দর্শকদের বলবো এই চাঞ্চল্যকর তথ্য যেটা বিভিন্ন এজেন্সি সূত্রে বা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। এবং সেখানে দীর্ঘ সময় তিনি আত্মগোপন করেছিলেন। তারপর যখন জল অনেকটাই মাথার উপর থেকে প্রবাহিত হতে শুরু করে, তখন তাকে বলা হয় যে রাজ্য ছাড়তে তিনি সোজা ঝাড়খণ্ড, বিহার হয়ে নেপাল পালানোর চেষ্টা করেছিলেন, যে তথ্য আমরা আপাতভাবে জানতে পারছি। এবং তখনই অপরতলা থেকে, দিল্লির তরফ থেকে যে সিদ্ধান্ত হয় যে এই শান্তনু সিনহা বিশ্বাস যে আলটিমেটলি দুর্নীতির ক্ষেত্রে ইডির হাতে ট্রাম্প কার্ড, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয় যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন। এবং তাকে তারপর এরপর ট্র্যাক করা হয়, ঝাড়খণ্ড থেকে ট্র্যাক করে কলকাতায় নিয়ে আসা হয়, এবং দস্তুর অনুসারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসে তিনি হাজির হতে বাধ্য হন এবং তাকে গ্রেপ্তার করা হয়। শোনা যাচ্ছে যে এর আগেও এই 188A এই বিল্ডিংয়ে আরও একজন প্রাক্তন পুলিশ অধিকর্তা, অনেক বড় মাপের, তিনি যাকে যখন সিবিআই খোঁজ করছিলেন তিনি নাকি আত্মগোপন করেছিলেন। এর এই তথ্য বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি। ফলে এই অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে এই ধরনের বিল্ডিংগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত, তো অবশ্যই বর্তমান সরকার পক্ষ তারা ভেবে দেখবেন। কিন্তু তথ্য আসছে বিভিন্ন অংশ থেকে, এবং চাঞ্চল্যকর তথ্য দেবাশিস যে এই শান্তনু সিনহা বিশ্বাস তিনি যেভাবে বিভিন্ন থানার আইসি ওসিদের একটা বড় অংশকে নিয়ে এই অপরাধের সিন্ডিকেট গঠন করেছিলেন, তাতে পুলিশের যে মোরাল ব্যাপারটি থেকে থাকে বা শিরদাঁড়ার যে কথা আমরা বলি বা এথিক্সের কথা বলি, সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। ফলে সেই বিষয়টাও অনেকটা সিরিয়াসলি দেখার সময় বোধহয় এসছে। বেশ, ধন্যবাদ সত্যজিৎ মুখার্জি, আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন।